বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলের বাইরে নিস্তব্ধ প্রহরীরা পাহারায়রত, কিন্তু ভেতরে একটি সুরক্ষিত এবং সাউন্ড প্রুফ কক্ষে আজ রাতে কোনো ঘুম নেই। সেখানে টেবিলের একপাশে বসে আছেন স্বাধীন, সার্বভৌম এবং মাথা নত না করা এক নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্য পাশে চীনের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। টেবিলের মাঝখানে রাখা একটি চুক্তির খসড়া। এই একটি খসড়া সই হওয়ার সাথে সাথে দক্ষিণ এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে যেতে চলেছে। এবার বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় আঞ্চলিক যোগাযোগ জোরদার করতে, শিল্প কারখানার রফতানি সহজ করতে এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশকে চীনের সঙ্গে স্থলপথে যুক্ত করতেই চীন বৈঠকে এই প্রস্তাব তুলে ধরা হয়। বাংলাদেশের অর্থনীতির পরিধি বাড়ানো, বাণিজ্যিক সম্প্রসারণ এবং বহুমুখী পরিবহন নেটওয়ার্ক গড়ে তুলতে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর নির্মাণের প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রথম নজরে এটি নিছক একটি অর্থনৈতিক উদ্যোগ মনে হলেও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটি হয়ে উঠতে পারে বড় এক কৌশলগত পরিবর্তনের সূচনা। আর এখানে কপাল পুড়তে পারে ভারতের। শহীদ উসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। সম্ভবত কলকাতায় আছে তারা। আদালতে মামলা দায়ের করা হয়েছে তাদের আইন অনুসারে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিভ করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। তাই একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। একটা কঠিন সত্য কথা দিয়ে আজকে কথা শুরু করতে চাই। আজান যখন হয় তখন আমরা কিন্তু চুপ হয়ে যাই, ইশারায় বলি চুপ, আজান হচ্ছে। এরপর আমরা কি করি? আজান শেষ হবার জন্য অপেক্ষা করি। আজানটা কিন্তু শুনি না। আজান চলাকালীন সময়টায় আজানটা কিন্তু আমরা শুনি না। আজান শেষ হবার জন্য অপেক্ষা করি। কেন এই কথাটা বললাম? আসলে এটাই বাস্তবতা। প্রতিদিন 5 বার করে আজান দেয়, তো ওইটা আমরা জন্মের পর থেকে শুনে আসতেছি। এখন আজান দিচ্ছে, ওইটুক ঠিক আছে। আজানটা কেন দিচ্ছে, আজানের মধ্যে কি বলতে চাচ্ছে, আজানের সুর, এই দিকে কিন্তু আমাদের নজর কম। আমাদের নজর শেষ হওয়ার দিকে, আজানটা কখন শেষ হবে। ঠিক তেমনি ভাই, এই যে বর্তমান সময়টা যেভাবে এগুচ্ছে, কি কি ঘটনাগুলো ঘটতেছে, এইসব ঘটনা আমরা যদি বিবেচনায় না নিয়ে শুধু ওই অপেক্ষায় করি কোন দিন সুদিন আসবে, ওই সুদিনের অপেক্ষা করলে সুদিন আসবে না। এই বর্তমান যে ঘটনাগুলো চলতেছে এদিকে নজর দিতে হবে। এই নজর দিয়ে আমাদেরকে পথ চলতে হবে, যেটা আমরা করতে পারি নাই গত 55 বছর। হ্যাঁ, এই দাদারা আমাদেরকে কি চোখে দেখে, ভারত আমাদেরকে কি চোখে দেখে? 2টা দৃষ্টিভঙ্গিতে দেখে, 2টা। প্রথমটা কি জানেন? যেটা বললে আপনারা অনেকে মাইনা নিবেন না, সেটা কি জানেন? পাকিস্তান এই বাংলাদেশকে এখনো পাকিস্তানি মনে করে। ইস্ট পাকিস্তান আর ওই ওয়েস্ট পাকিস্তান, সেটা তো তাদের মাথার মধ্যে আছে। আর এই বাংলাদেশটা যে ইস্ট পাকিস্তানের সাথে ছিল, এরা মুসলমান মুসলমান ভাই ভাই, এইটা কিন্তু ওদের মাথা থেকে যায় নাই। আরেকটা কি, সেটা হলো বাজার। হ্যাঁ, গরম বাজার, কাস্টমার, 20 কোটি কাস্টমার। তাদের দৃষ্টিভঙ্গিতে এটা একটা দুবাই। হ্যাঁ, মিনি দুবাই। ওরা যে রেভিনিউটা পায় ওদের দেশের জন্য সারা পৃথিবী থেকে, এর মধ্যে বাংলাদেশ হচ্ছে 2 নাম্বার। হ্যাঁ, ওদের কাছে আমরা 2 নাম্বার, কিন্তু এতটা রেভিনিউ ওরা আমাদের কাছ থেকে পায়, ওদের দেশের জন্য 2 নাম্বারে আছি। ব্যাপারটা বুঝছেন? তার মানে ওই যে একটা দৃষ্টিভঙ্গি কাস্টমার, আরেকটা দৃষ্টিভঙ্গি আমি কি বলছি যে আপনারা চমকাবেন, পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান মনে করে, কারণ ওই যে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, ভাই ভাই, মুসলিম ভাই ভাই, ওই জিনিসটা ওদের মাথায় আছে। প্রমাণ দিচ্ছি আমি, খামাখা বক বক করতেছি না। এই বর্ডারে কারা পাহারা দেয়? ভারতের, ওদেরকে কি বলা হয়? ভারতের বাহিনীকে কি বলা হয়? বিএসএফ। পাকিস্তান বর্ডারে যে পাহারা দেয় তারা কারা? বিএসএফ। বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি গার্ড। এই বর্ডার সিকিউরিটি গার্ড বাংলাদেশের বর্ডারও আছে, পাকিস্তানের বর্ডারও আছে এই বিএসএফ। বাংলাদেশ আর পাকিস্তান, এইটুক মাথায় রাখেন। এবার আসেন, চীনের বর্ডারে কারা আছে? ভারতের সীমান্ত রক্ষী বাহিনী যে চীনের বর্ডারে আছে তারা কারা? তাদেরকে বলা হয় আইটিবিপি, অর্থাৎ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। দেখেন, ওইখানে কিন্তু বিএসএফ নাই। আবার এই যে বার্মায়, ওইখানে কিন্তু বিএসএফ নাই। কে আছে? আসাম পুলিশ। আসাম পুলিশ ওইখানে আছে, তিব্বত আর বার্মার বর্ডারে। এখন আমার প্রশ্ন, বাংলাদেশ তো 71-এ স্বাধীন হয়ে গেছে, আর আপনারা বিএসএফ গঠন করছেন 1965 সালে পাকিস্তান বর্ডার পাহারা দেবার জন্য। এখন বাংলাদেশটা 71-এ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আপনারা পাহারা দিচ্ছেন কাদের দিয়ে? ওই যে পাকিস্তানের জন্য যে বিএসএফ গঠন করছিলেন, সেই বিএসএফ দিয়ে আমাদেরকে পাহারা দিচ্ছেন, আমাদের সীমান্ত পাহারা দিচ্ছেন। তার মানে আপনাদের কাগজ কলমে এটা কি এখনো পাকিস্তান, ইস্ট পাকিস্তান? যে বিএসএফ কে গঠন করছিলেন ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান পাহারা দিবার জন্য, আমরা তো স্বাধীন হয়ে গেছি। আমাদের এখানে কেন আসাম পুলিশ দিলেন না, বা নতুন কোনো বাহিনী দিলেন না? নাম কেন চেঞ্জ করলেন না?
আমাদের নাম তো আপনারা চেঞ্জ করে ফেলাইছেন, হ্যাঁ, আমাদের বিডিআর এর নাম চেঞ্জ করে ফেলাইছেন না আপনারা। আপনারা তখন এই সরকারের সাথে, মানে যে সরকার ছিল ওই সরকারের সাথে হাত কইরা আমাদের বিডিআর কে তো খাইয়া দিছেন না, কিন্তু আপনাদের বিএসএফ এর নামটা আপনারা চেঞ্জ করেন নাই। আপনারা ওই পাকিস্তানের দৃষ্টিভঙ্গি দিয়েই দেখতেছেন। কেন ভাই দেখতেছে? ওই যে একটু আগে বললাম, বারবার বললাম, কি কথাটা বলছি, পাকিস্তান আর বাংলাদেশ দুজনই কিন্তু মুসলমান। তার চেয়ে বড় কথা, একসঙ্গে ছিল, আলাদা হয়ে গেছে, হ্যাঁ আলাদা হয়ে গেছে। কিন্তু ইসলামের যে একটা আল কোরআন আছে, ওই আল কোরআনের বাইরে আমরা বাংলাদেশি মুসলমানরাও না, পাকিস্তানের মুসলমানরাও না, পৃথিবীর যত মুসলমান আছে কেউ আলাদা না, এক জায়গায় এক সূত্রে গাথা। আর এইখানেই হচ্ছে বিরাট ভয়। সবচেয়ে বড় ভয়টা তাদের কাজ করে যে ওরা তো মুসলমান ভাই ভাই, যে কোনো সময় এটা আবার ঘুরে যেতে পারে। যার জন্য এই যে জামাত ইসলামকে এত ভয় পায়, ছাত্র শিবিরকে এত ভয় পায়, এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল যেমন আমাদের এনসিপি, তাদেরকে কেন এত ভয় পায়? কারণ তারা ওই রিজিমটা তো ভাইঙ্গা চুরমার কইরা দিছে। সেটার প্রমাণ তো আপনারা পাচ্ছেন। ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল, ওই সম্পর্কটা বর্তমানে নাই, তাই না ভাই? নিশ্চয়ই নাই। দেখেন ভারতের সংসদে দাঁড়ায় ওই যে রোহিঙ্গা শুভেন্দু, আসলে কিন্তু ওই রোহিঙ্গা বরিশাল বাড়ি ছিল, এখান থেকে খেদাইছে ওদিকে গেছে, রোহিঙ্গা হিসেবে এই পশ্চিমবঙ্গে আছে। ওই শুভেন্দু সংসদে দাঁড়ায় বলতেছে 10,000 আমি ঢুকিয়ে দিয়েছি। কোথায় ঢুকিয়ে দিয়েছেন? 10,000 পুশিং করছে, পুশিং বলেন আর পুশব্যাক বলেন, ও 10,000 বাংলাদেশের ভিতরে পাঠাইয়া দিছে। সংসদে দাঁড়ায় এই কথা বলতেছে। সুবিধাটা কি জানেন কথা বলার? তার কাছে তো কেউ প্রমাণ চাইবে না, যা বলবে তাই তো, তাই না? মাইনা নিতে হবে, কেউ প্রমাণ চাওয়ার নাই। বলে আমি প্রতিদিন 500, 300, 400 করে ঢুকিয়ে দিচ্ছি, তাদেরকে আমাদের কোনো খাবার খেতে দিব না, জেলে ঢুকিয়ে রেখে ভারতের ভাত খেতে দিব না, ওদেরকে সোজা ওই বিএসএফ এর হাতে তুলে দিব, বিএসএফ ওদেরকে ভিতরে ঢুকিয়ে দিবে, বাংলাদেশে পুশিং করে দিবে। কি করবেন? তার কেমনে আটকাইবেন? যা মুখে আসে তাই বলে। আমাদের এই যে চৈতি আছে না, ওই যে অ্যাডভোকেট চৈতি, উনার ভাই লাগে, দাদা লাগে, চৈতি বলছিল না শুভেন্দু বাবু এই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, 2 থেকে 3 কোটি মানুষ সালাম দিয়ে সেলুট দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে, সঙ্গে শুভেন্দু বাবুও বোধহয় আসবে, তাই না? এই চৈতি বলছিল। আর এই চৈতির এই কথাগুলো নিয়ে আমাদের সালাউদ্দিন সাহেবকে কে একজন সাংবাদিক প্রশ্ন করছিল, চৈতি তো দেশদ্রোহী কথাবার্তা বলতেছে, তাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে না? উনি উত্তর দিছে স্লিপ অফ টাং, এটা ভুলে বইলা ফেলাইছে। আপনারা হয়তো অনেকেই বলবেন এটা কেমন কথা, এটা কি স্লিপ অফ টাং হইতে পারে? ও তো একবার না বহুবার এই কথা বলছে। আসলে উনিও জানে, আমাদের সালাউদ্দিন সাহেবও জানে, স্বরাষ্ট্রমন্ত্রী জানে যে এটা স্লিপ অফ টাং না, ও এটা উদ্দেশ্যমূলক বলতেছে, ও কি চাইতেছে ওটা উনি বুঝা ফেলাইছে, যার জন্য গুরুত্ব দেয় নাই। এই কূটনৈতিক খেলাটা আমার ভালো লাগছে, হ্যাঁ ভাই, এই কূটনৈতিক খেলাটা ভালো লাগছে। ওর গায়ে হাত দেওয়া যাবে না, ও তো চাচ্ছে ওকে গ্রেফতার করুক, জিজ্ঞাসাবাদ করুক। তাইলে ভাই ওই যে আন্তর্জাতিক ভাবে একটা বয়ান তৈরি করতে পারবে, টাকা দিয়া, টাকার বস্তা নিয়ে তো বৈশাই রয়েছে, টাকা দিয়া বয়ান তৈরি করবে, এখানে সনাতন ভাই বোনের উপরে জুলুম হচ্ছে, যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী স্লিপ কাইটা চলে গেছে। যাই হোক, এই রোহিঙ্গা শুভেন্দু আর ওই যে গুজরাটের মোদি, এই দুজন আসার পর ভাই ভারতের উপরে মনে হয় অভিশাপ পইরা গেছে, গজব পইরা গেছে, ভারতের শান্তি নষ্ট হয়ে গেছে। বহুবার গেছি ভারতে, বহুবার, দেখার মতো একটা দেশ। পুরা ভারত দেখা মানে জানেন একটা পৃথিবী দেখা। এক সাইডে ভাই গরম, আপনি থাকতে পারবেন না, আরেক সাইডে আপনি মোটা কাপড় পরতে হবে, শীত করতেছে, আরেক সাইডে যাবেন ওইখানে বসন্তের বাতাস। এরকম একটা দেশ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, সব ধর্মের সবাই একসাথে কি সুন্দর বসবাস করতো। এই মোদি আইসা ভাই সব গোলমাল কইরা দিছে, হিন্দুবাদী রাজনীতি কইরা। ওকে ভাই, তোমরা হিন্দুবাদী রাজনীতি করো, কোনো প্রবলেম নাই, আমরা মুসলমান, আমরা ইসলামবাদী রাজনীতি করব। এইটা কেন তোমার মাথা ব্যথা? ওইটাই তাদের বড় মাথা ব্যথা। বারবার ওই জামাতের কথা কেন বলে, ওই শিবিরের কথা কেন বলে? ওদের মিডিয়া যা যা বলে, আমাদের দেশের ভিতরেও ওদের কিছু দালাল আছে ভাই, একদম টাকা দিয়ে কিনা নেওয়া দালাল। এই দালালরা ভাই এই ন্যারেটিভ তৈরি করে, ওদের একই কথা, ওই জামাত শিবির এদের দিকে দাড়ি টুপি দেখলেই এদের জ্বালা। অথচ এটা 92% মুসলমানের দেশ, 92% মুসলমান। তারপরে আপনি ইসলামের কথা বলতে পারবেন না, ইসলামবাদী রাজনীতি করতে পারবেন না, আপনাকে ট্যাগ দেওয়া হবে। এই যে জামাত ইসলাম, ওরা রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে। ভাই ধর্মের বাইরে কি কিছু আছে? কিচ্ছু নাই। এই যে অনেকে বলে মসজিদে যায় আপনারা রাজনীতি করতে পারবেন না, মসজিদে রাজনীতি করলে ধরে একদম সাইজ কইরা দেবো। ভাই এই পৃথিবীতে ইসলাম জন্মই নিছে তো এই মসজিদ থেকে। মসজিদের ভিতরেই তো রাজনীতির কথা বলতে হবে, সমাজের কথা বলতে হবে, ভালো মন্দের কথা বলতে হবে, এই মসজিদ থেকেই তো সিদ্ধান্ত দিতে হবে। এইভাবেই তো ইসলামের জন্ম হয়েছে। ইসলাম ধর্মের যত মহামানব আছে তারা সবাই তো ভাই এই মসজিদের ভিতরেই রাজনীতি করছে, মসজিদের ভিতরেই সমাজের কথা বলছে, দেশের কথা বলছে, কিভাবে দেশ পরিচালনা করবে, এইসব সিদ্ধান্তগুলো তো ভাই ওই মসজিদের ভিতরেই নিছে। তো ইসলামবাদী রাজনীতি করতে অসুবিধা কি? অসুবিধা ওই একটাই, ওই যে দালালরা, ওই ওদের দালালরা, ওদের প্রবলেম কি? ওই যে পাকিস্তান না হয়ে যায়, ইসলাম না মিলা যায়, মুসলমান না মিলা যায়। ওরা তো আগেও এক ছিল, আবার যদি এক হয়ে যায়, এই দুশ্চিন্তা থেকেই ভাই ঘুম নিন হারাম হয়ে গেছে।
55 বছর যেভাবে ভোগ করছে আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে তো ভোগ করছে ভাই, আমরা ওদের ভোগের পাত্র হয়ে গেছিলাম। তো যুদ্ধের সময় একটু সহযোগিতা করছিলা, আমাদের দেশ তো ভাই আমরাই স্বাধীন করছি, তোমরা অস্ত্র দিয়া সহযোগিতা করছো, কেন করছো ওইটা তো আমরা এখন বুঝি। কারণ ভাই পাকিস্তানকে তারা ভীষণ ভাবে ভয় পায়, দুই পাকিস্তানকে আলাদা করছে। আলাদা করাতে সবচেয়ে ভালো হয়েছে কি জানেন, আমরা একটা স্বাধীন দেশ পেয়ে গেছি, বাংলাদেশ পেয়ে গেছি। কিন্তু ওদের দৃষ্টিতে কিন্তু এখনো ওই পাকিস্তান, যেহেতু আমরা সবাই মুসলমান, তোমরা ভাই হিন্দুবাদী রাজনীতি করবা, আমরা ইসলামবাদী রাজনীতি করলেই তোমাদের জ্বালা। ওদের ধারণা যদি কোনো কারণে এই জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে, এবার যেভাবে এই যে গান গাইতে গাইতে আমরা ভাই দেশের দিকে গেছি, সারা বাংলাদেশ যেভাবে জায়গা উঠছিল জামাতের দিকে, সাধারণ মানুষের কাছে যাও, গানটা তো আপনাদের মনে আছে, যেভাবে জায়গা উঠছিল ভয়ে থরথর করে কাঁপতেছিল, ভূমিকম্প হইতাছিল। তো এখনো ভাই ওই থরথর করে কাঁপে। এখন ওদের চিন্তার মধ্যে যদি কোনো কারণে জামাত ইসলাম কোনোদিন ক্ষমতায় চলে আসে, তাহলে তো আঙ্গ 12টা বাজায় দিবে। যেভাবে পাকিস্তান ওদের পিছনে ব্যান্ড বাজাইতে থাকে, সারাক্ষণই ব্যান্ড বাজাইতে থাকে। পাকিস্তানের সাথে ইয়া লম্বা বর্ডার, কোনোদিন শুনছেন ওখানে গুলি করে কাউকে মারতে পারছে? কোনোদিনই শুনবেন না। কিন্তু আমাদের সীমান্তে শুনবেন, আমাদের সীমান্তের মধ্যে ফেলানিকে ওই তার কাটার মধ্যে ঝুলে রাখবে। আমাদের সীমান্তে এই পর্যন্ত কত মানুষ মারা গেছে এর কোনো হিসাব নাই। কিন্তু হিসাব তো দিতে হবে, আজ হোক কাল হোক হিসাব দিতে হবে। ওই জামাত ইসলাম যেদিন ক্ষমতায় আসবে না, সেদিন টুটি চাইপা ধরে ওই হিসাবটা নিবে। কিন্তু বর্তমান সরকার কি নিবে না? নিশ্চয়ই নিবে। বর্তমান সরকারকে ভুল বোঝার কোনো কারণ নাই। এই সরকার ওই 18 মাসের ডক্টর ইউনূস স্যারের সরকার যেমন ছিল ওই একই রোড ম্যাপে হাঁটতেছে। একটু কল্পনা করেন, কল্পনা করলেই বুঝতে পারবেন এই চীনের সাথে আমাদের সামরিক রক্ষার ব্যাপারে যেসব দলিলপত্র হচ্ছে, এগুলো তো ধীরে ধীরে প্রকাশ পাবে, আরো ভূমিকম্প হবে, মাথা নষ্ট হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী ঠিকই বুঝা ফেলাইছে, উনি একটা জিনিস বুঝতে পারছে, 55 বছরের ইতিহাসটা উনি বারবার পড়ছে, বারবার মুখস্থ করছে। এই 55 বছর তোমরা যা কিছু করছো সব আমার নখদর্পণে, ওই পথে যাওয়া যাবে না। কারণ আমার দেশের জনগণ ওই পথে আর যেতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওরফে তারেক বিন জিয়া মালয়েশিয়া থেকে, চীন থেকে কোনো সুখবর দিতে না পারলেও দেশের অভ্যন্তরে সংসদের প্রধান বিরোধী দলের নেতা আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তার কূটনৈতিক তৎপরতায় কিন্তু তিনি তার জায়গায় ঠিকই সফল। প্রতিনিয়ত বিরোধী দল হিসাবে কূটনীতিকদের যতটুকু অ্যাটেনশন পাওয়া স্বাভাবিক, তার চাইতে বেশি অ্যাটেনশন পাচ্ছেন। কূটনীতিকরা বিভিন্ন দেশের একদম সর্বোচ্চ কূটনীতিক, দ্যাট মিনস রাষ্ট্রদূত, হাই কমিশনার একই কথা, রাষ্ট্রদূত আর হাই কমিশনার একই কথা, একই পোস্ট, অ্যাম্বাসেডর যাই বলেন না কেন। তবে কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতকে হাই কমিশনার বলা হয়, পার্থক্য এতটুকুই। এই রাষ্ট্রদূত কিংবা হাই কমিশনাররা আমিরে জামাতকে যতটুকু অ্যাটেনশন দেন, তার দরবারে এসে আমি প্রতিনিয়ত যেভাবে হাজিরা দেন, এটা জামাত ইসলামের সর্বোচ্চ কূটনৈতিক গুরুত্বের প্রমাণ। আমিরে জামাত যখন বিদেশে যান তখনও সেম, বিভিন্ন দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মিটিং করেন এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের কথা বলেন, এমনকি বিএনপির হেল্প করেন। জাপানে যে ঘটনা ঘটিয়েছেন আমিরে জামাত, যে বিএনপি সরকারকে কিছু দেন টাকা পয়সা, এই রিকোয়েস্ট করে এসেছেন। আমিরে জামাত তার জায়গায় সফল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়া সফর A to Z ব্যর্থ। মালয়েশিয়া সফর ওটা একটু পিনিক, মজা, যেমন আমার বন্ধু জাদু জানে রে, একটা গান আছে না, কি নাকি এইসব গান টান শুনিও না। তো এই গান হচ্ছে মালয়েশিয়া সফরের অর্জন। যে প্রধানমন্ত্রীকে লাল গালিচের সংবর্ধনা দিয়েছে, তার ব্যাকগ্রাউন্ড মিউজিকে ফেসবুকে আপলোডের সময় হাবিব ওয়াহিদের একটা গান দিয়েছে, এটা খুব আলোচনা এসেছে। এটি হচ্ছে সবচেয়ে আলোচ্য বিষয়। এর বাইরে অর্জনটাকে বলেন তো, কি অর্জন? মালয়েশিয়া কি দিয়েছে? যা চেয়েছিলেন তারেক রহমান কিছু দিয়েছে? নতুনভাবে বাংলাদেশের শ্রমিক নিক, এটা হতো সবচেয়ে বড় অর্জন। কিন্তু এরকম কোনো আশ্বাস মালয়েশিয়া দেয়নি। এবং বাংলাদেশের শ্রমিক যারা মালয়েশিয়া অলরেডি আছে কিন্তু অবৈধ, তাদেরকে বৈধ করে দেওয়া হোক, এই প্রস্তাবে তারা রাজি হয়নি। তাহলে কি হয়েছে? মালয়েশিয়া থেকে কোনো অর্জন নাই, কোনো সুখবর নেই। এরপরে গেছেন চীন। চীন সফর পুরোটাই প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত। আমরা মনে প্রাণে চাই চীন সফর সফল হোক, কিন্তু চীন সফর এখন পর্যন্ত ব্যর্থ, কোনো সুখবর নেই। আমি যখন আলোচনা করছি তখন পর্যন্ত শি জিনপিংয়ের সাথে বৈঠক বা এগুলোর কোনো গুরুত্বপূর্ণ চুক্তির সাইন বা এগুলো হয়নি, কিন্তু সোফার যা হয়েছে তাতে লক্ষণ ভালো মনে হচ্ছে না। যেমন প্রথমে তিনি গিয়েছেন দালানে, তা সেখান থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং যেভাবে করেছেন, যাদের সাথে মিশেছেন, এটা প্রধানমন্ত্রী প্রোটোকলের সাথে যায় না। তারপরে সেখান থেকে বেজিং এসেছেন ট্রেনে, তারপরে তাকে যেভাবে রিসিভ করা হয়েছে, যতটুকু আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত প্রধানমন্ত্রীকে ঘিরে হয়েছে, এতে চীন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না। ফার্স্ট ক্লাস বা টপ প্রায়োরিটি দিচ্ছে না। এটা অন অ্যাভারেজ যেরকম প্রায়োরিটি দেয় ওরকম। এমনকি গুরুত্বপূর্ণ কোনো লোকজন ট্রেন স্টেশন থেকে তাকে রিসিভ করতে আসেনি। আগে বেজিং যেতেন, বিষয়টা এরকম হতো। বা আগে চীন কেন জাননি, সরাসরি চীন কেন জাননি, ইটস অলসো কোয়েশ্চেন। তাহলে কি সরাসরি চীন যাওয়ার মুরুদ নাই? কে কি মনে করে? কে কি মনে করে এই সবাইকে বন্ধু করে আপনি চলতে পারবেন না? যে সবার বন্ধু সে কারো বন্ধুরা। ফরেন পলিসিতে একটা স্টুপিড টাইপের কথা আছে না, ফ্রেন্ডস উইথ অল মেলাইজ টু নান, এটা একটা ফালতু কথা। সবার বন্ধু কখনো কারো বন্ধু হয় না। আপনার নির্দিষ্ট কিছু বন্ধু বেছে নিতে হবে, আর কিছু ব্যক্তি যার ফলে অসন্তুষ্ট হবে। দিস ইজ রিয়ালিটি অফ ফরেন পলিসি। এখন পর্যন্ত সেই উদ্ভট কল্পনা বিলাসে আছে বিএনপি সরকার, মনে হয় ফ্রেন্ডশিপ উইথ অল মেলাইজ টু নান। কখনো সবার সাথে ফ্রেন্ডশিপ হয় না। এবং চীনের নীতি এটা। এই যে চীন তেমন একটা গুরুত্ব দিচ্ছে না,
এমনকি বলা হচ্ছে তিস্তা মেগা প্রজেক্ট বিষয়েও চীন একটু কম আগ্রহ দেখাচ্ছে। তিস্তা মেগা প্রজেক্টটা চীনের জন্য ওয়াজিব, পলিটিক্যালি ওয়াজিব, কিন্তু তারা তেমন আগ্রহ দেখাচ্ছে না কেন? এর কারণ হচ্ছে যে তিস্তা কেন আমরা সব করে দিব, নীলফামারীর বিমান ঘাঁটি, আরো বিভিন্ন গাড়ি টাড়ি যা দরকার সব করে দিব, 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নীলফামারীতে, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর, যা লাগে চাঁপাইনবাবগঞ্জ কিছু একটা করে দেবো, পুরো 7 সিস্টার চিকেন নেক একদম ঘিরে ফেলবো। কিন্তু বাবা আমাদের কাছে আসতে হবে আসার মতো। তোমরা ওই ভারতকেও পিঠে হাত বুলিয়ে আদর করবা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি থাকবে, এতে কাজ হবে না। চীনের কাছে আসলে আসার মতো আসতে হবে, এটা হচ্ছে চীনের কথা। যার ফলে চীন এখন পর্যন্ত কনফার্ম হয়নি, এখন পর্যন্ত আশ্বস্ত হয়নি যে বাংলাদেশ ভালোভাবে চীনের দরবারে গিয়েছে, ভারতকে মোটামুটি ঝেঁটিয়ে গিয়েছে না। যার ফলে চীন এখন পর্যন্ত কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করতে পারছে বলে মনে হচ্ছে। আর চীন সফর সফল হলে ভালো, বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছে যাবে। আর সফল না হলে কপালে বিপদ আছে। দেশের ভিতরে মহা ষড়যন্ত্রের আয়োজন ভারত করে রেখেছে। হামাসের কৃত্রিম উত্থান দেখানোর জন্য রয় এবং মোসাদ বিশাল নাটক করছে, এবং হামাস কিংবা রয়ের এজেন্টরা কালো পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় কালো পতাকা টানাচ্ছে, কালেমা খচিত কালো পতাকা টানাচ্ছে। এর মাধ্যমে একটা স্যাবোটাজ ঘটিয়ে তারা কিছু একটা করে দিতে পারে। তো দর্শক, একটা ক্রিটিক্যাল মোমেন্টে আছেন তারেক রহমান। তা সেই জায়গায় এখন পর্যন্ত মালয়েশিয়া চীন সফরে যতটুকু হয়েছে সেই পর্যন্ত কোনো সুখবর আমরা দেখছি না। অন দি আদার হ্যান্ড আমিরে জামাত তার জায়গায় তিনি সর্বোচ্চ সফল। প্রত্যেক দিন কোনো না কোনো দেশের রাষ্ট্রদূত তার দরবারে আসে, এটি তার অ্যাচিভমেন্ট। তিনি কিন্তু যান না, তার দরবারে আসে। পার্লামেন্টের অধিবেশন চলে। দর্শক, আমাদের এই এপিসোডটি বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে সাজানো হয়েছিল। এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা সবাই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।